চাচা হাসতে লাগলেন আরুর কথা শুনে। আরু পা টিপে টিপে হাঁটতে লাগলো। হঠাৎ বাগানের কাঠগোলাপ গাছটার দিকে তাকাতেই দেখলো গাছের নিচে অনেক কাঠগোলাপ পড়ে আছে। আরু দ্রুত পায়ে সেদিকে গেল। প্রথমে কিছুক্ষণ ফুলের ঘ্রাণ নিয়ে তারপর গা থেকে ওড়নাটা খুলে তাতে কাঠগোলাপ কুড়িয়ে নিল। কিছুক্ষণ পর অকস্মাৎ পেছন থেকে চাচার কণ্ঠস্বর শুনতে পেলেন। আরে আরিশ বাবা, তুমি এত জলদি চলে আসলা? আরিশ গাড়ি থেকে নেমে ছাতা হাতে পড়ল। চাচা 2 ঘন্টা ডিউটি ছিল আজ, তাই তাড়াতাড়ি। আচ্ছা আমি আসছি। আরিশ ছাতা হাতে এগোতে লাগলো। আরিশকে দেখে আরও ভয় পেয়ে গেল। এমনিতেই আরিশ তার উপর রেগে আছে, আর এখন ওকে এই অবস্থায় দেখলে যে কি কুরুক্ষেত্র বাঁধাবে ঠিক নেই। আরও দ্রুত ছোট্ট ঝাঁকড়ালো কামিনী গাছটার আড়ালে গুটিসুটি হয়ে বসলো। আরিশ যেতে যেতে হঠাৎ থমকে গেল। দূরে একটা সাদা ওড়না দেখা যাচ্ছে, আর কেউ গুটিসুটি হয়ে বসে আছে, তাও বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। আরিশ বেশ ভালো করে দূর থেকে তা পর্যবেক্ষণ করলো, আর এদিকে আরও ধরা খেয়ে যাওয়ার ভয়ে তাকাচ্ছেই না। আরুর বিষয়টা সেই মরুভূমিতে থাকা ভিন্ন প্রজাতির উটপাখির মতো হয়েছে। তারা ভাবেছে বালির মধ্যে সমস্ত শরীর না লুকিয়ে কেবল মুখ লোকালে শিকারী পশু তাকে আর দেখতে পাবে না। আরুরও হয়েছে তাই। সে ছোপের আড়ালে মুখ লুকিয়েছে, এদিকে ওর দেহের বেশিরভাগ অংশই আড়াল হয়নি। আরিশ বুঝতে পারল ওটা আরু, আর এরকম বর্ষায় কাদামাটিতে বসে আছে, আর এখন তাকে দেখে মুখ লুকাচ্ছে। আরিশ চোয়াল শক্ত করে বাসায় চলে গেল। এদিকে আরিশ যেতেই আরু হাঁপ ছেড়ে বাঁচল, আর ঠিক করলো যে পেছনের দিকের গেট দিয়ে ঢুকবে, সেটাই নিরাপদ। আরিশ বাসায় ঢুকে কিছু অনুমান করে সামনের গেটটা বন্ধ করে দিল, আর পেছনের গেটটার সাথে কাছে একটা চেয়ার আর ল্যাপটপ নিয়ে বসে গেল। পা টিপে টিপে কোনো রকমে পেছনের দরজার দিকে এলো আরু। সব কটা কাঠগোলাপ নিয়ে আসতে পারেনি ও। ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়েছে, একটা কাঠগোলাপ চুলে গুজে নিয়ে বাকিগুলোর মায়া ত্যাগ করেছে ও। সারা শরীর সহ পরনের সালোয়ার কামিজটাও ভেজা ভেজা লাগছে। সেই তো রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে যাবে গোসল করতে, সেই কারণে জামাই কাদা লাগার বিষয়টা নিয়ে অতটাও গুরুত্ব দিল না ও। দরজার কাছে এসে বিড়বিড় করে বলতে লাগলো, রুমে গিয়ে গোসল করে নেবে, উনি কিছু বুঝতে পারবেন না। পায়ের জুতোটা এক হাতে নিয়ে আর এক হাতে দরজাটা খোলার জন্য ধাক্কা দিল, কিন্তু দরজা খুলছে না। আরও একবারের জায়গায় আরও কয়েকবার ধাক্কা মারল, কিন্তু দরজা খুলছে না। আরিশ ল্যাপটপটা সোফাতে রেখে দরজাটা আর এক হাত দিয়ে চেপে ধরল। আরও বিড়বিড় করে বলল, এই দরজা আবার খুলছে না কেন? না জানি কোন আপদ দরজাটা এভাবে আটকেছে। আরিশ চোয়াল শক্ত করল, দরজাটা ছেড়ে দিয়ে বেশ কিছু দূরত্বে গিয়ে দাঁড়ালো। আরও ভাবতে লাগলো যে সামনের দরজা দিয়ে যাওয়া ঠিক হবে কি। কথাটা বিড়বিড় করে বলল, যা আরিশের কান অবধি গেল। আরও আলতো পায়ে সামনের দরজার কাছে গেল। কাছের ওপার থেকে উকি মারল যে সেখানে আরিশ আছে কি। উকি দেওয়া মাত্রই আরিশকে দেখতে পেল যে সে ল্যাপটপ নিয়ে কিছু করছে। আরও রেগে গিয়ে বলল, উফ, যেখানে বাঘের ভয় সেখানেই কেন যে সন্ধে হয় বুঝি না, ভাল লাগে না। কথাটা বলে আবার পিছনের গেটের দিকে যেতে লাগলো। আরিশ এবার ল্যাপটপ টেবিলে রেখে দৌড়ে ছুটল পেছনের দরজার দিকে। আজ আরুকেও হাতে নাতে ধরবে। আরুর আগে পেছনের দরজার কাছে পৌঁছে গেল। মাঝপথে গিয়ে হঠাৎ আরুর মনে হলো যে জুতোটা সেদিকে রেখে আসবে। এই কাদা জুতো নিয়ে ঘরে ঢোকা যাবে না। কথাটা ভেবে আরু সামনের দরজার কাছে জুতোটা যেই রাখতে গেল, তখনই দেখলো আরিশ নেই সেখানে। আরও খুশি হয়ে গেল ভীষণ রকম। এই দরজাটাও কি লক করা? কথাটা ভেবে দরজা ধরে টানলেই দেখলো দরজা খুলে গেছে, কারণ আরিশ দরজা লক করেনি, কারণ সামনের গেট দিয়ে ওর বাবা মা বাসায় ঢুকবে। আরও একটা বিজয়ীর হাসি দিয়ে গুটি গুটি পায়ে ঢুকে এক দৌড়। অপর দিকে আরিশ অপেক্ষায় রয়েছে পেছনের দরজায়। 2 মিনিট হতে যায়, আরও এখনও দরজা ধাক্কাও দিল না, আর না কোনো কথা বলছে।
আরিশ বিরক্ত হয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। 5 মিনিট হতে চলল, তখনও দেখলো আরও আসছে না। আরিশ বিরক্ত হয়ে বলল, এই মেয়ে আসতে তো লেট করছে কেন? আজ একবার হাতে নাতে ধরি, তারপর কাদার মধ্যে ভিজে ভিজে কাঠগোলাপ কোরানো বাইর করব। সময় বাড়তে লাগলো আর আরিশের বিরক্তি ভাবও বেশি পরিমাণে প্রকাশ পেতে লাগলো। না পেরে পায়চারি শুরু করে দিল। এদিকে আরিশ ভাবছে যে সামনের দরজা সে বন্ধ করে রেখে এসেছে, কিন্তু সে যে তা খোলা রেখে এসেছে তা মনে নেই। প্রায় 15 মিনিট হতে যায়, আরও আসছে না দেখে আরিশ নিজেই দরজা খুলে বাইরে গেল। দেখলো আরও কেন, আরও নাম ও নিশানা নেই। আরিশ ধাম করে দরজাটা বন্ধ করে ওর রুমে গেল। রুমে গিয়ে দেখলো আরও ওয়াশরুমে শাওয়ারের জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আরিশ দাঁত কিরমির করে পড়ল। ফাজিল কোথাকার, ঠিক সামনের গেট দিয়ে পালিয়েছে। বিছানায় ফোনটা রেখে শার্টের বোতামটা খুলে হাত থেকে ঘড়িটা খুলে বিছানার ওপর রাখতেই দেখলো কাঠগোলাপ রাখা আছে। হয়তো আরও স্নান করে এসে পুনরায় সেটা মাথায় দেবে তাই। আরিশ শার্টটা খুলে ওয়াশরুমের দিকে বাঁকা চোখে তাকাতেই দরজা খোলার আওয়াজ হলো। খট করে আরও বেরিয়ে আসলো। আরিশ নীরবে দৃষ্টি সরিয়ে নিতেই আরও বলে উঠল, আপনি কখন এলেন? ভিজে যাননি তো? কথাটা বলে মাথা থেকে পেঁচিয়ে রাখা টাওয়ালটা খুলে সোফার ওপর রেখে আলমারি থেকে একটা শার্ট বার করে আরিশের দিকে এগিয়ে দিতেই আরিশ তা উপেক্ষা করে যেতে নিলেই আরও আরিশের হাত ধরে ফেলল। আরিশের সামনে গিয়ে বলল। আরিশ এবার আরুর চোখের দিকে তাকালো। আরুর প্রাণোচ্ছল চোখ বলে দিচ্ছে যে সে আরিশের আরু পাখি ডাকটা শোনার জন্য ঠিক কতটা ব্যাকুল। চেয়েও আরিশ চোখ সরিয়ে নিতে পারল না। আরও পুনরায় বলল, আমার জন্য না হলেও নিজের বেবির জন্য আমাকে ক্ষমা করে দিন। সত্যি বলছি, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। আরও আরিশের 2 গালে হাত রেখে বলল, কারণে অকারণে ভালোবাসি। এতটা দূরে দূরে থাকবেন না, কষ্ট হয়তো। আরিশের বুক চিরে একরাশ প্রশান্তি খেলে গেল। আরিশ আরুর হাতটা মুখ থেকে সরাতে গেলেই আরও মোহনীয় কণ্ঠে বলল, কিছু কিছু রাগকে ভালোবাসা দিয়েও কমানো সম্ভব। কারণ কেউ কেউ হয় তৃষ্ণার্ত প্রেমিক, যারা কেবল ভালোবাসা পেতে চায়। কথাটা বলে আরও চোখ বন্ধ করলো। আরিশের মুখটা তার মুখের খানিকটা কাছে এগিয়ে আনলো। পা দুটো উঁচু করে আরিশের মুখের সমানে পৌঁছানোর তুমুল চেষ্টা চালিয়ে সফলও হলো আরও। আরিশের শরীরে যেন এক অদ্ভুত অনুভূতির বন্যা বইতে লাগলো। আরও বেশ ঘন ঘন শ্বাস নিয়ে বিড়বিড় করে পড়ল, আপনার জন্য এটুকু অভদ্র আমিও হতেই পারি। কথাটা বলে আরিশের ওষ্ঠদ্বয়কে আঁকড়ে ধরল আরু। আরিশ এক অদ্ভুত অনুভূতির সাগরে ভাসছে। আরিশের বুকের সাথে মিশে গেল আরু। আরিশ এবার আরুর কোমরে আলতো স্পর্শ করে ধরতেই আরু লজ্জা পেয়ে গেল। নিমেষেই আরিশের থেকে সরে এলো। আরু সরে যেতেই আরিশ কঠিন দৃষ্টিতে আরুর দিকে তাকালো। আরু আরিশের চাহনি লক্ষ্য করে বলল, আমার ভীষণ লজ্জা লাগছিল, তাই সরে এলাম, সরি। আরিশ এবার আর চুপ করে থাকতে পারল না। দাঁত কিরমির করে বলল, পরের বার আমার কাছে আসার সময় লাজ লজ্জার মোহমায়া ত্যাগ করে আসবে। কথাটা বলে আরিশ ওয়াশরুমে ঢুকে গেল। আরও বেশ লজ্জা পেল ওর ক্রিয়াকর্মে। আরও মুচকি হেসে কাঠগোলাপটা নিয়ে ঘ্রাণ নিতে আরম্ভ করলো। বর্ষায় ঝরে যাওয়া কাঠগোলাপ, যার অদ্ভুত এক মোহনীয় সুগন্ধ যা আরুকে আকর্ষণ করে ভীষণ রকম। কাঠগোলাপটা রেখে চিরুনিটা হাতে নিতেই গাড়ির হর্নের আওয়াজ পেল আরও। তাড়াতাড়ি করে নিজের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ওড়নাটা নিয়ে নিচে নামলো তাড়াতাড়ি। আচ্ছা, আরিশ তো বোধহয় সিঙ্গাপুর যাবে না, তাহলে আরুকে কদিনের জন্য মিরপুর নিয়ে যাই। অনেকদিন হলো মেয়েটা যায়নি। আরিশও যাবে আরুর সাথে, কদিন না হয় ওখানে থেকেই হসপিটালে যাবে কয়দিন। কথাটা শুনে আরও বিষম খেল। অনিকা খান ধমক দিয়ে বললেন, ধীরে ধীরে খা, এইভাবে কেউ খায়? গলায় আটকে যাবে খাবার না হলে। এই সময় সব কিছু একটু খেয়াল করে চলবি না?
আরও কোনো রকমে ঢোক গিলে আফসানা বেগমের দিকে সরু চোখে তাকিয়ে পড়লেন। কদিনের জন্য মানে কি? তুমি জানো না ওনাকে? আরে কিছু হবে না, আরিশও যাবে। আরও কপাল ভাঁজ করে পড়ল। কিছু বলবে না আবার? উনি চিরকালই আমার উপর জুলুম করবেন। অনিকা খান আর আফসানা বেগম হেসে ফেললেন। আরিশ আর আরুর মাঝে যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে সেটা আরও কাউকে বুঝতে দেয়নি এখনো। সানাও চুপচাপ আছে এই বিষয়ে। আরও কোনো রকমে খাবারটা খেয়ে উঠতে গেলেই আরমান সাহেব বললেন, চলো, সময় হয়ে গেছে, আমরা যাই। আরু, তুমি আরসির সাথে দেখা করে এসো। আরও বেফাঁসে বলল, এখনই যাব নাকি? এখনো তো ওনার রাগ কমলো না। না, অনিকা খান বললেন। কোনো সমস্যা হয়েছে নাকি? আরও চোখ মুখ বন্ধ করে বলল, না না ফুপি, তেমনটা না, আমি আসছি। কথাটা বলে আরও রুমে গেল। রুমে গিয়ে দেখলো আরিশ ফোন ঘাটছে, গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে। আরও ধীর পায়ে ঘরে ঢুকে গলা পরিষ্কার করে বলল, শুনছেন? আরিশ আরুর দিকে তাকালো না। সে ফোনে আরও সব ছবিগুলোই উল্টে পাল্টে দেখছে, তা আরও জানে না। আরিশের উত্তর না পেয়ে আরও বলল, আমি ওই বাসায় যাচ্ছি, আপনি যাবেন? যেতে চাইলে চলুন, আমি গাড়িতে ওয়েট করছি। আরিশ ভাবলেশীন। আরও একটু রেগে গেল। সে ভেবেছিল আরিশ তাকে আটকাবে একথা শুনে, যেতে দেবে না, কিন্তু তেমনটার কিছুই হলো না। আরও আবার বলল, আমি একা যাচ্ছি না, আপনার বেবিকেও নিয়ে যাচ্ছি আমার সাথে করে। আপনি তো জানেন আমি কেমন কেয়ারলেস। আরিশ কিছু বলছে না, সে ফোনে ব্যস্ত। আরও আবারও রেগে গেল। 1 মাস বাসায় ফিরবো না। আরিশ আগের মতোই নির্বিকার। আরও রাগটা বাড়ল। বেশ জোরে চেঁচিয়ে বলল। আরিশ একটা হাই তুলল। তার ক্লান্ত দৃষ্টি নিয়ে ফোন দেখছে। আরও দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি আমাকে আটকাবেন না? আমি চলে যাচ্ছি শুনেও এমন উদাসীন ভাব নিচ্ছেন কেন? যে চেনেন না আমাকে। একটা ভুলেই তো করেছি। আপনাকে যতবার সরি বলেছি ততবার আমি সারা জীবনে বলিনি। আর আপনি রেগে কথাই বলছেন না, বুঝেছি। এখন আর আপনার তো আমাকে আর ভালো লাগে না। আমি আর এই বাসায় ফিরবো না। আরুর চোখের জল চলে এলো। ফুপিয়ে কথাগুলো বলে উঠল, আমার বেবি হলে আপনি একদম দেখতে আসবেন না, বলে দিলাম। আপনি খুব পচা হয়ে গেছেন। আমার আগের মিস্টার অভদ্র এতটাও কঠিন না। কথাটা বলে আরও চোখের জলটা মুছে নিয়ে বলল, যদি দেখেছি না রাতের বেলা আমার বাসার গেট টপকে চোরের মতো বাসায় ঢুকে তারপর আমার রুমে এসে আমার পাশে শুয়ে আছেন, তো আপনার খবর আছে। আরিশ একটা লম্বা হাই তুলে বলল। গুড নাইট। আরও রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ধাম করে দরজাটা বন্ধ করে দিল, এটা বোঝানোর জন্য যে ও রেগে আছে। যাবে না বলে না করে দিল। অনিকা খান ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন। আরুর মুখটা খানিকটা গম্ভীর আর চোখের নিচের অংশ বেশ ভিজে ভিজে। অনিকা খানের প্রশ্নের বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল, উনি ক্লান্ত তাই ঘুমোচ্ছেন, উনি যাবেন না। অনিকা খান অবাক হয়ে বললেন, যাবে না বলে না করে দিল। আরু ওনার দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। বেশ থমথমে আরুর মুখ। একটা সত্যকে চাপা দিতে গেলে বেশ কাঠখড় পোড়াতে হয়, আর এই মুহূর্তে আরু সেই মন মানসিকতাই নেই। বিধায় চুপ করে রইল আরু। অনিকা খানের কপালের চামড়ায় ভাঁজ দেখা গেল। আরুর নিরাপত্তাতে উনি আর কিছু বললেন না। সানাও বেশ চুপচাপ। সানাও হয়তো ভেবে অবাক হচ্ছে যে ওদের মাঝের ঝগড়াটা এতক্ষণ চিরস্থায়ী হলো কিভাবে। আফসানা বেগম সবার মুখের দিকে একটাবার করে চেয়ে দেখলেন। কিছু বুঝে উঠতে পারছেন না উনি, বিধায় প্রশ্ন করে উঠলেন,